সিকি নামের খুবই পাওয়ারফুল একজন মানুষ, যে কিনা তাদের শহরের সবচাইতে বড় কোটিপতি ছিল। একদিন রাতের বেলা যখন সে তার গাড়িতে বসেছিল, ঠিক তখনই তার কাছে ঝাংমিন নামের একটি মেয়ে চলে আসে আর সে তার কাছে সাহায্য চায়। কিন্তু প্রথম দেখাতেই সিকি মেয়েটিকে অনেক বেশি ভালোবেসে ফেলে, এমনকি তার প্রতি সে এতটাই আসক্ত হয়ে যায় যে সে তাকে জোর করে বিয়ে করে নেয়। আর সে ঝাংমিনের মনে জায়গা পাওয়ার জন্য সবকিছু করতে থাকে। কিন্তু একদিন সিকি জানতে পারে যে ঝাংমিনের বাবাই আসলে তার মা বাবার হত্যাকারী। আর এরপর থেকেই সিকি আর ঝাংমিনের পুরো জীবনটাই যেন বদলে যায়। কিন্তু শেষ পর্যন্ত কি ঘটেছিল? জোর করে বিয়ে করার পরেও ঝাংমিন কি সিকিকে ভালোবাসতে পেরেছিল? আর সমস্ত সত্যটা জানতে পেরে সিকি কি ঝাংমিনকে আপন করে নিয়েছিল? সেটাই আমরা দেখব আজকের এই অসাধারণ রোমান্টিক চাইনিজ ড্রামাটির গল্পে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ড্রামার এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতেই দেখা যায় মেইন লিড ঝাংমিনকে রাতের বেলা কিছু লোকজন ধাওয়া করছে। অন্যদিকে তখন গাড়ির মধ্যে বসে সিকি সিগারেট ফুঁকছিল আর ফোর বলা কিছু কথা মনে করছিল। ফো হচ্ছে তার পরিচর্যা করে, তার সাথে থাকে একই বাসায়। ঝাংমিন যখন তার গাড়ির কাছাকাছি এসে পড়ে, তখন সিকি গাড়ি থেকে বের হয়ে ঝাংমিনকে বাঁচাতে চায়। ঝাংমিন তাকে দেখে বলে, আমাকে কোনোভাবে বাঁচিয়ে নাও, বিনিময়ে তুমি যা বলবে আমি তাই শুনবো। সিকি ঝাংমিনকে বলে, তুমি একটু চোখ বন্ধ করো, এর থেকে 10 গুণ, ততক্ষণে ব্যাপারটা আমি সামনে নিচ্ছি। সিকের কথা মতো ঝাংমিন চোখ বন্ধ করে আর সিকি গুন্ডাদের মেরে তক্তা করে দেয়। তারপর ঝাংমিনকে বলে, এখন তুমি চোখ খুলতে পারো, সবকিছু নর্মাল আসছে। গুন্ডাগুলো চলে গেলে ঝাংমিন সিকিকে ধন্যবাদ জানায় আর সেখান থেকে চলে যেতে চায়। তখন সিকি বলে, তোমাকে যে কষ্ট করে গুন্ডাদের হাত থেকে বাঁচালাম, বিনিময়ে আমাকে কিছু না দিয়ে চলে যাচ্ছ? তখন ঝাংমিন ব্যাগ থেকে কিছু টাকা বের করে বলে, আমার কাছে এগুলোই আছে, রেখে দাও। সিকি বলে, আমার তো টাকার দরকার নেই। ঝাংমিন জিজ্ঞেস করে, তাহলে কি দরকার? সে বলে, তোমাকে দরকার। তারপর সে তার সাথে জোর জবরদস্তি করতে শুরু করে, কিন্তু হঠাৎ করেই সিকি সেন্সলেস হয়ে যায় আর বলে, প্লিজ আমাকে বাঁচাও। তারপর সে আবারও সেন্স হারিয়ে ফেলে। ঝাংমিন তখন তাকে হসপিটালে নিয়ে যায়। পরের দিনে দেখা যায় হসপিটালের বেডে সিকি শুয়ে আছে, তার সেন্স ফিরেছে, তার পাশেই বসে আছে ফো। ডক্টর আসলে সিকি জিজ্ঞেস করে, আমাকে কে এখানে দিয়ে গেল? ডক্টর বলে, এখানে আপনাকে একটা মেয়ে দিয়ে গেছে, ভুলে সে তার স্কুল ব্যাগটা ফেলে গেছে। ফো স্কুল ব্যাগটা চেক করলে সেখানে একটা আইডি কার্ড খুঁজে পায়। সে আইডি কার্ডে ঝাংমিনের ছবি দেখে চমকে ওঠে আর সিকিকে বলে, এই মেয়েটার চোখগুলো পরিচিত লাগছে, এই মেয়েটাকে সেই মেয়েটা না যাকে তুমি স্বপ্ন দেখতে? সিকি বলে, ওর সাথে আমার কালকে দেখা হয়েছিল, তুমি তো বলেছিলে যে আমার ওকে বিয়ে করতে হবে। তুমি টেনশন করো না, সামনে যা হবে তা আরও ইন্টারেস্টিং হবে। দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় ঝাংমিনদের কলেজের টিচারকে ফার্স্ট হয়েছে কে বিদেশে পড়ার জন্য সুযোগ পাবে। মেধা তালিকা অনুযায়ী তার নাম ঘোষণা করছে। ঝাংমিনের নাম ঘোষণা করলে সবাই খুব খুশি হয়ে যায় আর ঝাংমিন স্টেজে আসতে থাকে। সে স্টেজে পা রাখতেই যাবে, এমন সময় টিচাররা দুর্নীতি করে তার নাম বদলে দেয়। ঝাংমিনের বদলে তারা সিয়া নামের অন্য একটি মেয়ের নাম বলে, যে কিনা ছিল কলেজের একজন প্রভাবশালী লোকের মেয়ে। টিচার বলে, আমার অ্যানাউন্সমেন্টে কিছুটা ভুল হয়েছে, আসলে স্টুডেন্ট ঝাংমিন নয় বরং শিয়ার নাম ঘোষণা করে হবে। ঝাংমিন বলে, ওর থেকে আমার রেজাল্ট অনেক ভালো, তাহলে ও কি করে সেখানে সুযোগ পায়? আপনি এভাবে অ্যানাউন্স করতে পারেন না। তখন শিয়া বলে, হ্যাঁ পারে, কারণ তুমি এটা একদমই ডিজার্ভ করো না। তোমার মতো একটা গরিব পরিবারের মেয়ে কিনা অ্যাব্রোডে যাবে পড়াশোনার জন্য, হতেই পারে না। ঝাংমিনের মনে পড়ে তার বাবা বলেছিল সে যদি চান্স পায় তাহলে যেন তার বাবাকেও নিয়ে যায়। বর্তমানে স্টেজে গিয়ে ঝাংমিন সবার সামনে বলে, এখানে দুর্নীতি করা হয়েছে, আমি চাই আমাদের মার্কশিটই পাবলিক করা হোক। তখনই সে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। তখনই সেখানে ইউনিভার্সিটির চেয়ারম্যান চলে আসে। সে আর কেউ নয়, সিকি। সে আস্তে আস্তে বলে, আর আমি যদি তোমাকে শাস্তি দেই ওকে ধাক্কা মেরে স্টেজে ফেলে দেওয়ার জন্য? তখন প্রফেসর অবাক হয়ে যায় আর বলে, সে তো ইউনিভার্সিটির সবচেয়ে বড় শেয়ার হোল্ডার। তারপরও সে স্টেজে এসে জিয়াকে হাত বাড়িয়ে দেয় আর তার হাত ধরে সে ভাবতে থাকে, কালকে রাতে তো আমার এই লোকটার সাথেই দেখা হয়েছিল। ভাবনা চিন্তার মধ্যে চেয়ারম্যান সিটাকে টেনে তুলে দাঁড় করায়। সবার উদ্দেশ্যে সে বলে, যেহেতু আমি ইউনিভার্সিটির চেয়ারম্যান, তাই কোনো রিপোর্ট আমাকে ছাড়া বদলাতে পারে না, তাই এটা রিভিউ করা হবে। আমাদের ভার্সিটির একটা ভালো রেপুটেশন আছে, এখানে কারাপশন কোনোভাবেই অ্যাকসেপ্টেবল নয়। এই ঘটনার সাথে যারা ইনভলভ সেটা ইনভেস্টিগেশন করা হবে, আর যাদেরকে দোষী প্রমাণ করা যাবে তাদেরকে কোনোদিনও ইউনিভার্সিটিতে হায়ার করা হবে না। ঝিংমিন তখন সিকিকে ধন্যবাদ জানায় তাকে আবারও হেল্প করার জন্য। তখন সে তার ছোটবেলার কথা ভাবতে থাকে। একজন মধ্যবয়স্ক ডক্টর তাকে বলেছিল, তোর বাবা মা তো গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, এখন তুইও এই মেডিসিনটা খেয়ে মরে যা। সে জোর করে তাকে মেডিসিন খাওয়াতে চেয়েছিল। তারপর ঘটনা বর্তমানে আসে। সে মনে মনে রাগ পুষতে থাকে আর বলতে থাকে, সংমিং, তুমি আমার বাবাকে হত্যা করেছো, আর তারপর আমাকে গিনিপিগের 7 ব্যবহার করেছো তোমার ট্রাক টেস্ট করার জন্য। তখন কি ভেবেছিলে যে তোমার মেয়েই হবে আমার জীবন বাঁচানোর এন্টিটোর? সে চিনতে বলে, তোমাকে কংগ্রাচুলেশন হসপিটালের আগাম জুনিয়র ডক্টর। তারপর সে তার হাতে একটা ফাইল দেয়। ফাইল খুলে ঝাংমিন দেখে এটা একটা ম্যারেজ এগ্রিমেন্ট। সে বলে, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। সিকি তাকে বলে, যদি তুমি আমাকে বিয়ে করো তাহলে আমি তোমাকে $1 মিলিয়ন টাকা দেব।
আর যদি তুমি আমাকে বিয়ে করতে অস্বীকার করো তাহলে আমি সবাইকে বলে দেবো যে তুমি অ্যাব্রোড যাওয়ার জন্য যে কোটা পেয়েছো সেটা আমাকে সিডিউস করার জন্যই পেয়েছো। ঝাংমিন বলে, বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে আপনি আমাকে ফোর্স করতে পারেন না। সিকি বলে, তাহলে কালকে রাতে আমাদের মধ্যে যা হয়েছিল সেটাই বড় পর্দায় দেখালে কেমন হয়? আমি যখন তোমাকে সাহায্য করতে পেরেছি তখন তোমাকে ধ্বংস করতে আমার সময় লাগবে না। ঝাংমিন তখন ভয় পেয়ে যায় আর সে সিকিকে বিয়ে করতে রাজি হয়ে যায়। এরপর প্রিন্সিপাল তাকে বক্তব্য রাখার জন্য রিকোয়েস্ট করে। সে যখন মাইকের সামনে কিছু বলতে যাবে তখন সিনিয়র তার বোনকে সে স্টেজের পেছনে পাঠায় ঝাংমিনের হাতে, যাতে প্রজেক্টরটা ছিঁড়ে পড়ে, সে যাতে ব্যথা পায়। কারণ হাতে ব্যথা পেলে সার্জারির জন্য যে ট্রেনিংটা করতে হবে 1 মাসের জন্য সে সেটা করতে পারবে না, আর তার অ্যাব্রোডে যাওয়ার জন্য অ্যালাউ হবে না। সিয়ার বোন তার পরিকল্পনা মতো ঝাংমিনের হাতে আঘাত করার জন্য স্টেজের পেছন থেকে আসে আর সেখানে থাকা প্রজেক্ট যেটা ফিতার সাথে সংযুক্ত ছিল সেটাকে কেটে দেয়। যখন যন্ত্রটা খুলে ঝাংমিনের হাতে পড়তেই যাবে তখনই সেখানে সিকি এসে তাকে বাঁচিয়ে নেয়। তখন সেখানে প্রিন্সিপাল ছুটে এসে জিজ্ঞেস করে, তুমি কি বেশি ব্যথা পেয়েছো? আর সিয়ার বোনকেও সিকের অ্যাসিস্ট্যান্ট ধরে নিয়ে আসে। সিয়ার বোন বলে, এতে আমার কোনো হাত নেই, আসলে সিয়া ঝাংমিনকে পছন্দ করে না, তাই সে আমাকে এমনটা করতে বলেছে। জিয়া তখন স্বীকার করে বলে যে সে এসব কিছুই করেনি। তারপর সে হঠাৎ করে বলে, দেখুন স্যার, সিকিকে আপনি যেমন ভাবছেন ও মোটেও তেমন না, ও খুব খারাপ একটা মেয়ে, পুরুষদের সাথে নাইট স্পেন্ড করে। বিশ্বাস না হলে ওর গলায় দেখুন। ঝাংমিনের গলায় দাগ দেখিয়ে সিয়া বলে, এই দেখুন। সিকি তখন বাঁকা হাসি দিয়ে বলে, আমি জানি ও রাতে কোনো পুরুষের সাথেই ছিল, আর সেই পুরুষটা হচ্ছে আমি আমার স্ত্রীর সাথে ছিলাম। এতে কি তোমার কোনো প্রবলেম আছে? সিকির এই কথা শুনে তো উপস্থিত সবার একদম সেন্স উড়ে যায়। সিকি ঝাংমিনকে কোলে তুলে নিয়ে বলে, চলো এখন বাসায় যাওয়া যায়। পরের দিনে দেখা যায় সিকি ব্যথায় কাতরাচ্ছে। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, কি দরকার ছিল মেয়েটাকে বাঁচাতে গিয়ে আপনার জীবন ঝুঁকিতে ফেলা? সিকি বলে, আমি শুধু ওকে আমার কাজে লাগাচ্ছি, এটা ছাড়া কিছুই না। অন্যদিকে ঝাংমিন তার লাকি কিছু বুঝাচ্ছিল। তখন সে হঠাৎ করে খেয়াল করে টেবিলের উপরে রাখা ছবি যেখানে একজন কাপল আছে। সে যখন ছবিটি হাতে নিতে যাবে তখন রুমে সিকি চলে আসে আর বলে, তোমার সাহস কি করে হয় আমার জিনিস টাচ করার? ঝাংমিন জিজ্ঞেস করে, এটা কি আপনার বাবা মা? সিকি বলে, হ্যাঁ, তারা এখন আর বেঁচে নেই। যদি তুমি তাদের ব্যাপারে কোনো ইন্টারেস্ট দেখাও তাহলে আমি তোমাকে মেরে তাদের কাছে পাঠিয়ে দিব, ভালো হবে সেটা? ঝাংমিন বলে তার ভুল হয়ে গেছে, সে আর কোনো কিছুই টাচ করবে। সিকির চোখ যায় এবার ঝাংমিনের লাগেজের দিকে। লাগেজে তেমন কোনো ড্রেস নেই। সিকি বলে তার কাছে টাকা নেই, তাই সে দামি কাপড় চোপড়ও নিতে পারবে না। সিকি তাকে মানি কার্ড দেয় আর বলে, নতুন কাপড় চোপড় কিনে নিও যা তোমার পছন্দ। ঝাংমিন মানি কার্ড নিতে চায় না। সে বলে, আমি গরিব হতে পারি কিন্তু ভিখারি নয়, আমার হাত আছে, আমি নিজ থেকে উপার্জন করে নিতে পারি। সিকি বলে, আমি তোমাকে ভিক্ষা দিচ্ছি না, তুমি আমার স্ত্রী, তাই এখন তোমার দায়িত্ব আমার। তবে সে জোর করে ঝাংমিনের হাতে মানি কার্ডটা গুজে দেয়। রুম থেকে বেরিয়ে আসতেই সিকি বুঝে তার বুকে অসম্ভব ব্যথা হচ্ছে। তার অ্যাসিস্ট্যান্ট ঝাংমিনকে বলে, স্যার একা একা বড় হয়েছে, তার বাবা মা ছোটবেলায় মারা গেছে, আত্মীয় স্বজনরা জানে তার হার্টে প্রবলেম আছে, সে আর বেশি দিন বাঁচবে না, তাই তারা এখনই তাদের সম্পত্তির ভাগ চায়। ঝাংমিন সিকিকে বলে, আমার বাবার শেখানো একটা টেকনিক আছে, আমি চেষ্টা করছি আপনার হৃদরোগ ভালো করার। কিন্তু সিকি ঝাংমিনের বাবার কথা শুনে ভীষণ রেগে যায়। আমরা বুঝতে পারি এখানে একটা টুইস্ট আছে। সিকি রেগে গিয়ে ঝাংমিনের গলা চেপে ধরে। ফো এসে তাকে থামায় আর বলে, তাকে ছেড়ে দাও, ভুলে যেও না, ও এখন তোমার জীবন বাঁচাতে পারে। সিকি বলে, ওকে বেঁধে রাখো, ওকে কোথাও যেতে দেবে না। সবার সাথে ফো যখন চলে যাচ্ছিল তখন তাকে ঝাং জিজ্ঞেস করে, আপনি তখন বললেন যে আমি শুধু স্মৃতিকে বাঁচাতে পারি, এটা কেন বললেন, কি হয়েছে? সে তখন উত্তর দেয়, যা হতে যাচ্ছে সেটা শোনার জন্য কি তুমি মানসিকভাবে প্রস্তুত আছো? তখন সে বলে, ওর বাবা মানি ছোট থেকে ও নিজে নিজেই বড় হয়েছে, ও যখন খুব ছোট ছিল তখন ওকে ড্রাগস দেওয়া হতো, ওর হাতে বেশি সময় নেই, আগামী 1 মাসের মধ্যে ও যদি তোমার সাথে অন্তরঙ্গ না হয় তাহলে ওর মৃত্যু নিশ্চিত। পরের দিনে দেখা যায় সিকি রক্তবমি করছিল, তার পাশে ফো বসেছিল। তখনই তাদের অ্যাসিস্ট্যান্ট এসে জানায় ঝাংমিনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, সে পালিয়ে গেছে। সিকি তখনই অসুস্থ শরীর নিয়ে তাকে খুঁজতে বের হয়। যখন সে রাস্তার দিকে যাচ্ছিল সে দেখে পথে বেড়িবাঁধ দেয়। একজন পাহাড়ি লোক এসে তাকে বলে, সামনে যাওয়া যাবে না, সেখান থেকে পাহাড় ধসে পড়েছে, কারণ কালকে রাতে খুব বৃষ্টি হয়েছে। একটু পর সেখানে আরও একজন লোক আসে আর তারা তাকে বলে, একটা মেয়ে পাহাড়ের চূড়ায় ঘোরাঘুরি করছে, আমার মনে হয় মেয়েটা আত্মহত্যা করতে চায়। সিকি লোকটাকে ঝাংমিনের ছবি বের করে দেখায়। ছবি দেখে লোকটা বলে, হ্যাঁ, এই মেয়েটাই। সিকি তখন বেড়িবাঁধ ভেঙে পাহাড়ের রাস্তা ধরে সামনে যায়। কিছু দূর এগিয়ে গেলে সে ঝাংমিনকে দেখতে পায়। সে তাড়াতাড়ি ঝাংমিনকে গাড়িতে তুলে নেয়, কিন্তু ততক্ষণে পাহাড় ধসে তাদের গাড়ি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়। ঝালসিটিকে একটা ঔষধি গাছ দেখিয়ে বলে, এটা খেলে আপনার ব্যথা অনেকটাই কমে যাবে, আমি এটা নিতে এসেছিলাম। সিকি অবাক হয়ে ভাবে, মেয়েটা আমার কথা ভেবে এত দূর চলে এসেছে। তখনই অক্সিজেনের অভাবে সিকি অসুস্থ হয়ে পড়ে। তাকে সুস্থ করে তোলার জন্য ঝাংমিন তার মুখে শ্বাস দেয়। এরপরের স্থানে দেখা যায় ফোকে ঝাংমিন জানাচ্ছে যে সিকির অবস্থা খুব একটা ভালো না। তখন ফো বলে, তুমি ওকে নিয়ে একটু ঠান্ডা জায়গায় চলে যাও, আর মনে রেখো তোমাদের মিলন হলেই কেবল সিকি বাঁচতে পারে। অসুস্থ সিকিকে নিয়ে ঝাংমিন ঠান্ডা জায়গায় চলে যায়।
আর সে তার সাথে ইন্টিমেট হওয়ার জন্য রেডি হয়। কিন্তু মাঝপথে সে সিকিকে বলে, আজ থেকে আমিও তোমার একটা পরিবার, নিজেকে কখনো একা ভেবো না। এ কথা শোনা মাত্রই সিকি রেগে যায় আর রাগের মাথায় বলে, তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। তারপর সে কোট পরে সেখান থেকে চলে আসবে। এমন সময় ঝাংমিনের ছবি আঁকা একটা পোর্ট্রেট তার সামনে উড়ে আসে, আর ছবির পেছনে কিছু একটা লেখা ছিল। সেটা পড়ে ঝাংমিন বুঝতে পারে যে সিকি তাকে অনেক আগে থেকেই স্বপ্ন দেখত। সিকি তখন তার হাত থেকে ছবিটা কেড়ে নিয়ে সেখান থেকে দ্রুত চলে যায়। এরপরে সিন শিফট হয়। আমাদের দেখানো হয় সিকি যখন ঘরে ফিরে আসে তখন ফো তাকে বলে, ঝাংমিন স্বেচ্ছায় তোমার সাথে ইন্টিমেট হতে চেয়েছে, তাহলে তুমি কেন তাকে নিষেধ করে দিলে? সিকি বলে, ঝাংমিনের যদি এরপর কিছু হয়ে যায় আমি কেন ওর ক্ষতি করব, ওকে সার্ভাইভ করতে পারবে? তখন ফো তাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, ও একটা গরিব ঘরের মেয়ে, তার উপরে তোমার বাবা মায়ের খুনির মেয়ে, তুমি কেন ওর জন্য এত মায়া দেখাচ্ছ? ঠিক সে সময় ঝাংমিন সুপের বাটি নিয়ে সিকির কাছে আসছিল। ফো ওকে জড়িয়ে ধরে আছে দেখে তার হাত থেকে সুপের বাটি পড়ে যায় আর ভেঙে যায়। সে দ্রুত সেখান থেকে চলে যায়। সিঁড়ি দিয়ে নামতে নামতে সে ভাবে, তাহলে কি এজন্যই সিকি আমাকে বলেছিল তার আমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই? আমি কি শুধুই তার জীবন রক্ষা করার মেডিসিন মাত্র? অন্যদিকে সিকি বলে, আমি ওর বাবাকে তো ঠিকই মারবো, তবে ওর যদি কিছু হয় তাহলে সে দায়ভারও তোমাকে নিতে হবে। এই বলে সিকি চলে যায়। ফো তখন হিংসায় জ্বলে যাচ্ছিল। সে কাউকে একটা ফোন করে বলে, সিকির স্বপ্নে যে মেয়েটাকে দেখত তাকে আমি খুঁজে পেয়েছি। পরের দিন মিথ্যা কথা বলে ঝাংমিনকে এক জায়গায় সিকি নিয়ে যায়। ঝাংমিন জিজ্ঞেস করে, আপনি তো বলেছিলেন আমাকে সিকি ডেকে পাঠিয়েছে, কিন্তু এখানে তো সিকিকে দেখতে পাচ্ছি না। তার পরিবারের লোকজন তোমার সাথে দেখা করতে চায় এই কথা বলে। আরও বলে, ভেতরে যাও, তারা সেখানেই আছে। সে ভেতরে গেলে দেখে সেখানে লোকজন দাঁড়িয়ে আছে আর হঠাৎ করেই তাকে আটক করে ফেলে আর বলে, তোমার মধ্যে শয়তান আছে, সে শয়তানের সাথে আমরা সরাসরি কথা বলতে চাই। তারপর তারা একটা মুরগি কাটে আর মুরগির রক্ত খেতে বলে ঝাংমিনকে। সি ফ্যামিলির একজন বৃদ্ধ বলে, এখন নিশ্চয়ই মেয়েটার সিকির কাছে যেতে চাইবে না। লোকটা বলে, সিকি মরে গেলে আমাদের আর কোনো বাধা থাকবে না। ঝাংমিন বুঝে যায় এটা সবাই চাইছে সিকি তাড়াতাড়ি মারা যাক। লোকটা ঝাংমিনকে বলে, এখনো তোমার মৃত্যুর বয়স হয়নি, একটা অসুস্থ মানুষের জন্য তুমি এত তাড়াতাড়ি মরে যেতে চাইছো কেন? এই পরীক্ষা তোমায় দিতে হবে না। ওদিকে সিকির স্বপ্ন দেখে কিছু লোক জোর করে ঝাংমিনকে ধরে রেখেছে, তার মুখে রক্ত ছিটে উঠছে। সে আর দেরি না করে সিকিকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে সি ফ্যামিলির মুরব্বীরা ততক্ষণে ঝাংমিনকে কফিনের মধ্যে বন্দি করে দেয় আর বলে, এখন তোমার অসুস্থ স্বামীর বদলে তুমি প্রাণ দাও। তুমি এখানে বসে ছটফট করতে থাকবে আর বাহিরে বসে তোমার স্বামী সিকি ছটফট করতে থাকবে। তারপর তারা কফিনের ঢাকনা আটকে দেয়। তখনই সেখানে সিকি চলে আসে আর ঢাকনা উল্টে ফেলে দেয়। ঝাংমিনকে কফিন থেকে বাইরে বের করে নিয়ে আসে। তারপর সি ফ্যামিলির প্রধানকে বলে, এরপর যদি কেউ কখনো আমার স্ত্রীর গায়ে টাচ পর্যন্ত করার সাহস দেখায় তাহলে আমি তাদের দেখে নিব। সে ফ্যামিলির প্রধান বলে, বছরের বড়দের নিয়ম তুমি ভাঙতে পারো না, এসব ভালোর জন্যই করা হচ্ছে। সিকি বলে, আমার সাথে অভিনয় করে কোনো লাভ নেই, আমি জানি তোমরা আমার কতটুকু ভালো চাও। তারপর সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, এইসব মুরব্বীগুলোকে কফিনে ভরে রাখো। সিকি ঝাংমিনের পা ড্রেসিং করে দিচ্ছিল বাসায় এসে, তখনই তার ফোনে কল আসে। সিকির রেগে তখনই সবাইকে খুঁজতে যায়। লোকেশন অনুযায়ী এখানে গেলে সে কোথাও জামিনীকে দেখতে পায় না। তোমার হাতে মাত্র 3 দিন সময় আছে, এর মধ্যে তুমি যদি ওর সাথে ইন্টিমেট না হও তাহলে তোমার মৃত্যু নিশ্চিত। সিকি বলে, আমি ওর প্রাণ নিতে পারবো না কিছুতেই। তখন ফো একটা মেডিসিন দিয়ে বলে, এটা খেলে তোমাদের দুজনেরই কিছু হবে না। তারপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে ঝাংমিনের সাথে হাত মিলিয়ে ফো সিকির বিরুদ্ধে ষড়যন্ত্র করে। সিকি মেডিসিন হাতে নিয়ে বাড়ি ফিরে দেখে ঝাংমিন তার সাথে তার বাবা মায়ের একটা ছবি এঁকেছে। সে সিকিকে দেখে বলে, আজ থেকে তুমি নিজেকে একা ভাবতে পারবে না। সিকি তখন ঝাংমিনকে কোলে তুলে নেয় আর মনে মনে বলে, আমি শুধু তোমাকে চাই, তুমি কার মেয়ে সেসব আমি কিছুই মানতে চাই না, আমি শুধু চাই তুমি আমার কাছে থাকো ঝাংমিন। তারপর সিকি তাকে রিং পরিয়ে দেয়। পরদিন ঝাংমিন যখন সেজেগুজে সিকির সাথে দেখা করতে যাচ্ছিল তখন সে লক্ষ্য করে গাড়িটা পাহাড়ের রাস্তা ধরে যাচ্ছে। হঠাৎ সে দেখে ড্রাইভার আর কেউ নয়, তারই বাবা। সে জিজ্ঞেস করে, তুমি ওদিকে কেন নিয়ে যাচ্ছ আমাকে? তখন তার বাবা বলে, সিকি একটা লায়ার, সে আসলে আমাকে মেরে ফেলতে চেয়েছিল, তোমাকে সে শুধু ব্যবহার করছে তার অসুখ ভালো করার জন্য। কিন্তু ঝাংমিন তার বাবার কথা বিশ্বাস করে না। সে বলে, সিকির ভালোবাসা মিথ্যা হতে পারে না, আমি তাকে বিশ্বাস করি, আমার যাই হয়ে যাক না কেন আমি তাকে সাহায্য করব। তারপর সে গাড়ি থেকে বেরিয়ে চলে আসে। ঝাংমিন তখনও ফোকে কল দিয়ে বলে, এখন শুধু তুমি আমায় সাহায্য করতে পারবে। অন্যদিকে সে প্রেসিডেন্ট প্রাইভেট রুমে এসে পৌঁছায়। সে সিকিকে খুঁজতে থাকে। তখন ফো এসে তাকে একটা জড়িবুটি খেতে দেয় আর বলে, এটা খেলে তোমার কোনো অসুবিধা হবে না। কিন্তু মনে মনে সে বলে, এটা খেলে তুমি অনেক উইক হয়ে পড়বে। ঝাংমিন জড়িবুটিটা খেয়ে ফেলে আর তারপর তার অস্বস্তি লাগতে শুরু করে। তখন ফুও বলে, মরার আগে তোমার একটা সত্যি জানা উচিত। তারপর সে ফোন থেকে একটা ভিডিও প্লে করে যেখানে ঝাংমিন দেখতে পায় সিকি তার বাবাকে বলছে, তুমি কি ভেবেছো আমি তোমার মেয়ের সাথে সুখে সংসার করছি? আমি শুধু ওকে ব্যবহার করছি। এসব শুনে ঝাংমিনের বিশ্বাস একদমই ভেঙে যায়। ও তখন তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। সিকি যখন ঝাংয়ের কাছে আসে সে তখন কাঁদছিল। সিকিকে দেখে ভাবে সে ভয় পেয়ে কান্না করছে, কিন্তু ঝাংমিন তো এখন তাকে মনে প্রাণে সত্যিই খুব বেশি ঘৃণা করে।
এরপর সিন আবারও শিফট হয়। সিকি আর ঝাংমিন যখন নিজেদেরকে নিয়ে ব্যস্ত, তখন রুমের বাইরে ফো দাঁড়িয়েছিল। সিকির অ্যাসিস্ট্যান্ট এসে ফোকে বলে, এখন তাহলে স্যারের বিয়ের সব প্রস্তুতি নেই, এবার তো স্যার পুরোপুরি সুস্থ হয়ে যাবে। ফো হেসে বলে, মৃত্যুসজ্জারও প্রস্তুত করে রাখতে পারো। অ্যাসিস্ট্যান্ট অবাক হয়ে বলে, আপনি এমন করে কেন কথা বলছেন? আপনি কি স্যারকে সেই মেডিসিনটা দেননি, যেটা খেলে স্যারের সাথে যে খারাপ স্পিডটা আছে সেটা মিস ঝাংয়ের বডিতে ট্রান্সফার হবে না? ফো বাঁকা হাসি হেসে বলে, আমি তো মেডিসিন ঠিকই দিয়েছি, কাজ করে কিনা সেটা তো জানি না। সিন শিফট হয়। পরের সিনে দেখা যায় সিকি ঝাংমিনকে ঠিকভাবে শুয়ে দিচ্ছিল। সে তার ঘুম থেকে ওঠার জন্য অপেক্ষা করছিল। সিকি বলছিল, তুমি ঘুম থেকে উঠলে তোমাকে আমার অনেক কিছু জানানোর আছে, যা আমি তোমাকে জানাইনি। কিন্তু তখনই সে হঠাৎ খেয়াল করে তার গায়ে আগে যে দাগটা ছিল কিছুটা লোটাসের মতো দেখতে, সেই দাগটা এখন ঝাংমিনের গায়ে দেখা যাচ্ছে। সে হঠাৎ করে চমকে ওঠে যে তাহলে কি ঝাং মারা গিয়েছে? কিন্তু ফো তো বলেছিল এই মেডিসিনটা খেলে তার আর কিছুই হবে না। সিকি যখন ঝাংমিনের নাকের কাছে হাত নিয়ে দেখে তখন তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। সিকি খুব ভয় পেয়ে যায় এবং কান্নায় ভেঙে পড়ে। এবার সে ভাবতে শুরু করে, ফো কি তাহলে তার সাথে প্রতারণা করলো? সে তখনই ফোকে ডেকে পাঠায়। ফো আসলে সিকি তার গলা চেপে ধরে আর বলে, আমি তোমাকে বলেছিলাম যে করেই হোক ওর যেন কোনো ক্ষতি না হয়। ফো বলে, আমি তো বই দেখে মেডিসিন বানিয়েছি, সেটা হয়তো ওর উপরে কাজ করেনি। সিকি বলে, যে করেই হোক ওকে তুই এখন ঠিক করে দে, না হলে আমি তোকে মেরেই ফেলবো। প্রথমে ফো বলে, মৃত ব্যক্তিকে তো জাগানো সম্ভব না, কিন্তু যখন দেখে যে সিকি তাকে মেরেই ফেলবে তখন সে বলে, দক্ষিণে একটা চার্চ আছে, সেখানে যদি গিয়ে উপাসনা করা যায় তাহলে ঝাংমিনকে বাঁচানো যেতে পারে। সিকি আর এক মুহূর্ত দেরি করে না, সে চার্চে চলে যায়। তারপর ঝাংমিনকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে উঠতে থাকে। তার প্রার্থনার কারণে সেদিন ঝাংমিন বেঁচে যায়। তখন সিকি সেন্স হারিয়ে ফেলে। পরের দিনে দেখা যায় সিকি সেন্সলেস হয়ে তার বাসায় শুয়ে আছে, আর তার জন্য মেডিসিন তৈরি করছে ফুও। সিকির অ্যাসিস্ট্যান্ট ফুওকে জিজ্ঞেস করে, সিকি আর কয়দিন বাঁচতে পারে? ফুও বলে, এই ধরো 3 থেকে 5 বছর সে বাঁচতে পারবে যদি ঠিকমতো মেডিসিন নেয়। একটু পরে যখন সিকির সেন্স ফিরে আসে তখন সে ঝাংমিনকে খুঁজতে থাকে। ফুও তার জন্য মেডিসিন নিয়ে এসে বলে, মেডিসিনটা তুমি খেয়ে নিও। কিন্তু সিকি ওষুধটা ফেলে দেয় আর ফুওর হাত জোর করে ধরে বলে, তুমি যে করেই হোক আমার কাছে ওকে নিয়ে এসো, আমি ওর কাছে ক্ষমা চাই, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। কিন্তু নির্দয় ফুওর এসবে মন গলে না। সে বলে, মৃত মানুষ তো আর জীবিত করা সম্ভব না। এবার রেগে গিয়ে সে তার হাত ছুঁড়ে মারে আর বলে, আমি ওকে খুঁজে বের করবই। অন্যদিকে আমাদের ঝাংমিনকে দেখানো হয়, সে তার বাড়িতে শুয়ে আছে, পাশে তার বাবা টাকার বান্ডিল গুনছে। খুশিতে আত্মহারা হয়ে সে বলতে থাকে, দেখো সিকি, আমি তোমার কত ক্ষতি করলাম, আবার অনেক টাকাও পেয়ে গেলাম, আমার মেয়েও বেঁচে আছে আর আমিও টাকা পেয়েছি। এসব বলছে আর হাসছে। তখন ঝাংমিনের সেন্স ফিরে আসে, সে তার বাবার কিছু কথা শুনে ফেলে, কিন্তু ঘটনাটা কি সেটা ঠিক সে বুঝতে পারে না। সেন্স ফেলে সে উঠে বসে এবং তার বাবাকে জিজ্ঞেস করে, তুমি কি বলছিলে একটু আগে? তার বাবা বলে, তেমন কিছুই না, দেখো আমি তোমাকে ঠিক বাঁচিয়ে এনেছি, এখন তুমি তাড়াতাড়ি অ্যাব্রোডে যাওয়ার সুযোগটা কাজে লাগাও আর জলদি চলে যাও, যাতে করে তোমাকে আর কখনোই সিকি খুঁজে না পায়। পরের দিন ঝাংমিন যখন ভার্সিটি থেকে ফাইল নিয়ে ফিরছিল সেই সময় সেখানে সিকিও তাকে খুঁজতে আসে। ঝাংমিনের ছবি দেখে সেখানে লোকজনকে জিজ্ঞেস করতে থাকে, এই মেয়েটাকে কোথাও দেখেছো কিনা। তারা অস্বীকার করে। তখনই তার পাশ দিয়ে ঝাংমিন যাচ্ছিল। অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, আপনার এত প্রেশার নেওয়ার দরকার নেই, ভুলে যাবেন না আপনার হার্টের জটিল সমস্যা রয়েছে। জানাবে দেশে এখন পুরোপুরি সুস্থও হয়নি। ভাবনার মাঝেই তার হাত থেকে ফাইল পড়ে যায়। পাশে সেটা তুলতে গেলে সে তাকে দেখে ফেলে। সেটাতে দাঁড়াতে বলে পিছু পিছু আসে, কিন্তু ঝাংমিন তার কাছ থেকে পালাতে চায়, তাই সে দূরে হাইওয়ের দিকে চলে যায় এবং পথে একটা গাড়িতে উঠে পড়ে। যে ছেলেটা গাড়ি ড্রাইভ করছিল তাকে বলে, এই লোকটা আমার ক্ষতি করতে চায়, তাড়াতাড়ি আমাকে এখান থেকে নিয়ে চলুন। সিকি গাড়ির পেছনে দৌড়ে আসে কিন্তু ধরতে পারে না। ঝাংমিন একবার পেছনে ফিরে তাকায়, তারপর সে তার হাতের রিংটা খুলে ফেলে আর মনে মনে বলে, আপনার সাথে তো এখন আর আমার কোনো সম্পর্ক নেই। তারপর সে ড্রাইভ করতে থাকে। ছেলেটা, যার নাম কিনা রিজি, তাকে বলে, আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আমাকে এখানে কোথাও নামিয়ে দিন। রিজি এবার ঝাংমিনকে দেখে অবাক হয়ে বলে, আর এটা দেখি তুমি আমার সাথে চলো। তারপর সে তাকে তাদের ফি কোম্পানিতে নিয়ে আসে আর ঝাংমিনকে বলে, তোমাকে তো আমি চিনি, তুমি তো আমাদের ইউনিভার্সিটি থেকে বিদেশে যাওয়ার সুযোগ পেয়েছো, তোমার রেজাল্ট তো অনেক ভালো, তুমি যদি আমার কোম্পানিতে জয়েন করতে চাও তাহলে সেটা আমার জন্য খুবই ভালো হবে। আমরা আসলে বিভিন্ন মেডিসিন বানানোর নিয়ে কাজ করি, কিন্তু আমাদের কোম্পানি এখানে না, বিদেশে। ঝাংমিন রাজি হয়ে যায় আর বলে, এটা তো আমার জন্য ভালো একটা অফার, আমি এখানে থাকলে আমাকে সিকেই কোনো না কোনোভাবে খুঁজে পাবে, তার চেয়ে আমি এখান থেকে দূরে চলে যাই। এরপর ঘটনা চলে যায় 3 বছর পর। বিদেশে একদিন ঝাংমিন আর তার কলিগ কাজ করছিল। তার কলিগ একটা ইন্টারভিউ দেখছিল, ফোন তার হাত থেকে ঝাংমিন নিয়ে নেয় আর দেখতে পায় এটা আর কেউ না বরং সিকি। তাকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছে যে নতুন ফান্ড খুলেছে, তার নাম কি রেখেছে। সে বলে, আমি আমার স্ত্রীর নামে রেখেছি, আমার স্বার্থপরতার কারণে 3 বছর আগে আমার স্ত্রী মারা গেছে। সেদিন থেকে প্রতিদিন আমি খুব যন্ত্রণায় কাটাই, এই যন্ত্রণা আমার হার্টের ব্যথা থেকে অনেক বেশি, আমি তাকে খুব ভালোবাসি। কথা শুনে ঝাংমিনের চোখে পানি এসে পড়ে। তার কলিগ তাকে জিজ্ঞেস করে, তুমি কাঁদছো কেন?
ঝাংমিন বলে, কিছুই না, আমি কালকের মিটিংয়ে অ্যাটেন্ড করতে চাই। তুমি তাড়াতাড়ি 2 ঘন্টার মধ্যে আমার ফ্লাইট রেডি করে দাও। আর বিদেশের ওই ওষুধের আবিষ্কারটা আমি তোমার হাতেই দিয়ে যাচ্ছি। ঠিকমতো কাজ করো, কেমন? তার কলিগ বলে, স্যার যে তোমার উপর ক্রাশ সেটা কি তুমি ভুলে গেছো? সে ব্যাপারে তুমি কি ভাবলে? ঝাংমিন বলে, আমি আপাতত ডিভোর্স, আমি আর কোনো সম্পর্কে জড়াতে চাই না। অন্যদিকে সিকের ইন্টারভিউ দেওয়া শেষ হলে তাকে তার অ্যাসিস্ট্যান্ট জানায় যে আজকে যে মিটিং হবে সেটার সবকিছুর অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গেছে, আপনি শুধু রাতে চলে আসবেন সময় মতো। রাতে অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেখানে অনেক গণ্যমান্য ব্যক্তিরা আসে। এক পর্যায়ে ঘোষণা করা হয় যে নতুন একটা মেডিসিন আবিষ্কার করার জন্য ঝাংমিনকে দেওয়া হবে, যেটা কিনা সিকি তার হাতে তুলে দেবে। ঝাং তখন সামনে আসে, এসে কি দেখে পালিয়ে যায়, আর সে কোনোভাবেই চাইছিল না যে সে বেঁচে আছে এই কথা সিকি জানুক। সিকি এসে যখন ঝাংমিনের হাত ধরে জিজ্ঞেস করতেই যাবে, তখনই রিজি এসে তার থেকে ঝাংয়ের হাত সরিয়ে দেয়। এটা দেখে সে অবাক হয়ে বলে, আঙ্কেল আপনি? ঝাংমিনকে বলে, সিকি আঙ্কেলের কথা আমি তোমাকে বলেছিলাম না যে আমাদের ফার্মেসিতে উনি অনেক টাকা ইনভেস্ট করেছে? এটা হচ্ছে সেই আঙ্কেল। আগে থেকে দুজনকে তোমরা চেনো নাকি? সিকিকে কিছু বলতে না দিয়ে ঝাংমিনের হাত জড়িয়ে ধরে বলে, ও আচ্ছা, এটা তোমার আঙ্কেল? হ্যালো আঙ্কেল, আমি রিজির ফিয়ন্সি। ঝাংমিন ইশারায় বলে তাকে সাহায্য করতে। সিকি বলে, এটা হতে পারে না, তুমি আমার স্ত্রী। তখন রিজি এই বলে যে, কিন্তু আমি তো জানি আপনার স্ত্রী 3 বছর আগেই মারা গেছে, তাই না? ঝাংমিন বলে, আমাদের 3 বছর আগে এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আর আমরা একে অপরকে 6 বছর ধরে ভালোবাসি। রিজি আঙ্কেলের সাথে কথা বলে বলে, আচ্ছা ঠিক আছে, চলো আমরা এখান থেকে চলে যাই। ঝাংমিন এরপর ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। তারপর তার গলার চেইনের সাথে পড়ে থাকা রিংটাকে খুলে ব্যাগে রেখে দেয়। তখন ওয়াশরুমের দিকে দুজন মেয়ে কথা বলতে বলতে আসছিল। একজন বলে, আমার সাথে বিয়ে হওয়ার কথা ছিল রিজির, আমার পরিবারের সাথে ওর পরিবার অনেক আগে থেকেই বন্ধুত্ব, অথচ এখানে আজকে কিভাবে জানবো যে সে তার ফিয়ন্সি? কোথা থেকে এই লো ক্লাসের মেয়েটা উড়ে এসে এমনটা করতে পারে? তখনই সামনেই তারা দেখতে পায় ঝাংমিনকে তারা অনেক কটূক্তি করছে। ঝাংমিন তাদের কথার উত্তর দিলে মেয়েটা খুব রেগে যায়। রেগে একটা ফুলদানি তার গায়ে ছুঁড়ে মারে, কিন্তু তখন সেখানে সিকি চলে আসে আর ফুলদানিটা ঝাংমিনের শরীরে পড়ার থেকে আটকায়। আর তারপর বলে, তোমাকে যদি কোনো ঝামেলায় পড়তে হয় সেটা নিয়ে তুমি রিজির সাথে কথা বলো। তোমার কি করে সাহস হয় ওর গায়ে আঘাত করতে যাওয়ার? এরপর যদি কখনো ঝাংমিনকে আঘাত করার কথা ভাবছো তাহলে আমি তোমাকে মেরেই ফেলবো, তোমার মূল্য দিতে হবে, যাও এখান থেকে। ধমক খেয়ে মেয়েগুলো সেখান থেকে চলে যায়। ঝাং তখন সেখান থেকে তাড়াহুড়ো করে চলে যেতে চায়, কিন্তু সিকি তার হাত ধরে ফেলে, জোর করে আটকে রাখে। সে বলে, তুমি জানো আমি 3 বছর ধরে কত কষ্ট করেছি, প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট আমি তোমাকে মিস করেছি, তুমি কেন আমার থেকে লুকিয়েছিলে? তখনই সেখানে রিজি এসে পড়ে আর বলে, আপনি এরকমটা করতে পারেন না, কিছুদিন পরেও আমার স্ত্রী হতে যাচ্ছে। তারপর সে ঝাংমিনকে সেখান থেকে নিয়ে যায়। সিকি ব্যথায় মেঝেতে লুটিয়ে পড়ে। তখন ফু এসে তাকে তুলে নেয় আর মেডিসিন দেয়। সে বলে, ওটা ঝাংমিন নয়, কারণ সে তো ফিরে আসতে পারে না, তুমি ভুল ভাবছো। কিন্তু সিকি রেগে তাকে সেখান থেকে চলে যেতে বলে। তখন সে সামনে একটা নেকলেস জড়ানো রিং দেখতে পায়। ঝাংমিন যখন সেখান থেকে চলে যাচ্ছিল তাড়াহুড়ায় তার ব্যাগ থেকে তাদের এঙ্গেজমেন্টের রিংটা পড়ে যায়। এর পরের সিনে দেখা যায় রিজি ঝাংমিনকে বলছে, জানতাম 3 বছর আগে তার অসুখ ভালো করার জন্য তার স্ত্রী মারা গিয়েছিল, তো সেটা যে তুমি ছিলে সেটা আমি জানতাম না। ঝাংমিন বলে, তুমি একটু আমার পরিচয় লুকাতে সাহায্য করো, তাকে কিছুই জানতে দিও না যে আমি বেঁচে আছি। রিজি তাকে আশ্বস্ত করে যে এ ব্যাপারে সে তাকে সাহায্য করবে। অন্যদিকে সিকি খোঁজ নিয়ে বলে ঝাংমিনের সমস্ত ইনফরমেশন তাকে দেখাতে। তাকে সব ইনফরমেশন দেখালে সে এসে বলে, এটা অন্য কোনো মেয়ে হবে, তার সাথে তো আপনার স্ত্রীর কোনো ইনফরমেশন মিলছে না। তখন সিকি বাঁকা হাসি হেসে বলে, ইনফরমেশন তো ভুল দেওয়া যায়, কিন্তু পুরনো স্মৃতি তো আর ভুলে যাওয়া যায় না। ঝাংমিন রেস্টরুমে গিয়ে তার ব্যাগটা খুলে দেখে সেখানে তার সেই চেনটা খুঁজে পাওয়া যাচ্ছে না। সেটা তো এখানেই ছিল, তাহলে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না সে ভাবতে থাকে। সে তখন ব্যাগ থেকে সবকিছু ঝেড়ে ফেলে, কিন্তু তারপরও সেটা কোথাও পায় না। তখন রিজি তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি কি কিছু হারিয়ে ফেলেছ? ঝাংমিন বলে, আমার নেকলেসটা খুঁজে পাচ্ছি না, ওটা মনে হয় বাথরুমে পড়ে গেছে। এটা যদি সিকি দেখতে পায় তাহলে অনর্থ হয়ে যাবে, আমাকে তাড়াতাড়ি উঠে খুঁজে বের করতে হবে সেটা। দরজা খুলে সামনে এসে ক্লিনিং আমানকে দেখতে পায়। তাকে জিজ্ঞেস করে, আপনি কি বাথরুম ক্লিন করার সময় এখানে একটা নেকলেস পেয়েছেন, সাথে একটা রিং? তখনই পেছন থেকে সিকি বলে, আপনি কি এটাই খুঁজছেন? সিকি কিছু না বোঝার ভান করে বলে, হ্যাঁ এটা আমার, আপনি পেয়েছেন তাহলে এটা। সিকির থেকে নেকলেসটা নিতে গেলে সে তার হাত ধরে বলে, আমাকে বলুন আপনি আমার স্ত্রী, আংটি কেন সাথে নিয়ে ঘুরছেন? আপনি যদি আমাকে ভালোই না বাসেন তাহলে এই রিং এখনও আপনার সাথে কেন? ঝাংমিন বলে, আপনি ভুল ভাবছেন, এটা আমি আজকে সকালে এনেছি নিজের জন্য। আপনার যদি তারপরও সমস্যা থাকে তাহলে আমি এখনই প্রমাণ করে দিচ্ছি যে আমি রিজিকে ভালোবাসি। এই বলে ঝাংমিন মিথ্যে চুমু খাওয়ার নাটক করে রিজিকে। এটা দেখে সিকি ভীষণ কষ্ট পায়। ঝাংমিন চলে গেলে সে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তৎক্ষণাৎ তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সবাই এসে ঝাংমিনকে একটা ফাইল দেয় আর বলে, এটা আপনাদের বিয়ের উপহার দিয়েছেন স্যার আর বেশি দিন বাঁচবে না। ঝাংয়ের খুব কষ্ট হয়, কিন্তু সে কিছুই বলতে পারে না। এরপরে সিন শিফট হয়। পরের সিনে দেখানো হয় সিকে ঝাংয়ের সমাধিতে যায়, সেখানে ফুল দেয় আর তার জন্য প্রার্থনা করে। কিন্তু ফোর এসব সহ্য হচ্ছিল না। সে বলে, তুমি হয়তো ভুলে যাচ্ছ এটা আমাদের শত্রুর মেয়ে, তারপরও তুমি কেন তাকে ভালোবাসো?
মাত্র 1 মাস পরিচয় ছিল তোমাদের। সিকি তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। তারপর যখন সেখান থেকে সিকি চলে যাচ্ছিল তখন ঝাং এসে সেখানে তার নামের যে সমাধি আছে সেখানে আংটিটা রেখে যায় আর মনে মনে বলে আমাদের আর কখনো দেখা হবে না। কিন্তু অদৃষ্টে কি লেখা আছে সেটা কে বলতে পারে। সে যখন সমাধিতে ঢুকছিল তখন তাকে সিকি দেখে ফেলে, তাই সে ফিরে এসে তাকে দেখতে পায় না ঠিকই, কিন্তু তার রেখে যাওয়া রিংটা খুঁজে পায়। সে খুশিতে আত্মহারা হয়ে বলে তাহলে তুমি সত্যিই বেঁচে আছো। এরপর আবারও সিন শিফট হয়। দেখা যায় ঝাংমিন কোনো একটা মেডিসিনের রিচার্জ নিয়ে ফাইলে দেখছে। রিজি তাকে ফোন দিয়ে কফি এনে দেয় আর বলে শুরু থেকে তুমি শুধু মেডিসিন নিয়ে ঘাটছো, এখন একটু তোমার বিশ্রাম নেওয়া প্রয়োজন। ঝাংমিন বলে দেখো আমার হাতে এখনো অনেক কাজ পড়ে আছে। হঠাৎ করে সেখানে সিকি চলে আসে আর সে ঝাংমিনকে বলে তুমি আর একটা কথাও আমার সাথে বলতে পারবে না। কোথায় যাচ্ছ আবার কালকে? তুমি কি ভেবেছো আমি জানি যে কালকে তুমি বিদেশে চলে যাচ্ছ আমার থেকে দূরে যাওয়ার জন্য, তাই না? ঝাংমিন বলে দেখুন আপনার কোথাও ভুল হচ্ছে। কিন্তু সিকি তার কোনো কথাই শোনে না। সে বলে এই রিংটা তুমি রেখে এসেছো সমাধির কাছে, এখন তুমি অস্বীকার করতে পারবে না কারণ আমার কাছে প্রমাণ আছে। তারপর সে তার মোবাইল থেকে ছবি দেখায় যে সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে ঝাংমিন সমাধির দিকে যাচ্ছে। ঝাংমিন বলে আমার খুব দেখতে ইচ্ছে হচ্ছিল যে কে সেই মহিলা যার সাথে আপনি আমাকে গুলিয়ে ফেলছেন, তাই আমি একবারের জন্য তাকে দেখতে চেয়েছিলাম। সিকি এবার রেগে গিয়ে বলে তুমি আমার থেকে নিজের পরিচয় এভাবে লুকাতে পারো না। রিজি তাকে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু সিকি তাকে মেরে দূরে সরিয়ে দেয়। জোর করে ঝাংমিনকে কোলে তুলে নিয়ে চলে আসে, চিৎকার করে বলতে থাকে আপনি ওকে কোথায় নিয়ে যাচ্ছেন। কিন্তু সিকি তার কোনো কথাই শোনে না। রুমে গিয়ে ঝাংমিনকে বিছানায় ফেলে দেয় আর নিচ থেকে বলতে থাকে আমি স্বার্থপরের মতো কিছুই করিনি। আমাকে সেদিন সো ঔষধ দিয়েছিল যেটা খেলে তোমার আর আমার কিছুই হওয়ার কথা ছিল না, কিন্তু কেন জানি না মেডিসিনটা কাজ করেনি। আমার এখানে কোনো দোষ নেই। কিন্তু ঝাংমিন তার কোনো কথাই শোনে না। সে রেগে বলে আপনি আমার সাথে এভাবে জোর জবরদস্তি করতে পারেন না, আমি কিন্তু লোকজন ডাকবো। তারপর ঝাংমিন চলে যেতে চায় কিন্তু সিকি তাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে তুমি শুধু আমার কাছে সত্যিটা বলে যাও। তখন রুমে রিজি চলে আসে। তাকে দেখে সিকি বলে আমি আমার স্ত্রীর সাথে কথা বলছি, তুমি কে এখানে আসার? ঝাংমিন রিজিকে বলে একটু বাহিরে যাও, আমি ওর সাথে একা কথা বলেই আসছি। ঝাং এবার ধৈর্যহারা হয়ে বলে তুমি জানতে চাও তো আমি ঝাং কিনা? হ্যাঁ আমি সে, কিন্তু আমি আর তোমার মতো স্বার্থপর জঘন্য লোকের সাথে থাকতে চাই না, তাই আমি তোমার থেকে পরিচয় লুকাচ্ছিলাম। সিকি বলে তুমি কি আমাকে তাহলে ক্ষমা করবে না? ঝাং বলে কখনোই না। এরপর সিকি সেখান থেকে চলে যায়। সিকি চলে গেলে ঝাংমিন তাকে জিজ্ঞেস করে সিকি আর কতদিন বাঁচবে? এই জীবনে তোমার যদি অসুবিধা হয় তাহলে তুমি আজ রাতে চলে যাও। পরের দিন দেখা যায় ফি কোম্পানির একটা নতুন স্কিন কেয়ার প্রোডাক্টের লঞ্চিং অনুষ্ঠান হচ্ছে। সেখানে চিফ গেস্ট হিসেবে ঝাংমিন আসে। সবাই তাকে প্রথমেই অভ্যর্থনা জানায়। ম্যানেজার আসে, তিনি এই প্রোডাক্টে থাকা উপাদানগুলো নিয়ে আলোচনা করে। এটা মানুষকে ব্রাইট করতে কতটা হেল্প করে সে সম্পর্কে বলতে থাকে। একসময় তারা ঝাংমিনকে স্টেজে ডাকলে আর ভালো করে এই প্রোডাক্টের সম্পর্কে বিস্তারিত বলতে বললে ঝাংমিন স্টেজে যায়, নিজের বক্তব্য রাখে আর তারপর স্লাইড ওপেন করে। স্লাইড দেখে ঝাংমিন সহ সবাই চমকে যায়। তখনই সামনে আসে টুইস্ট। সে অনুষ্ঠানে পেছনের দিকে বসেছিল ফুয়ো। সে এবার হেসে বলে এখন তো তোমার কাছে কিছুই নেই আমার সাথে টক্কর দেওয়ার মতো। অন্যদিকে সিকিকে তার অ্যাসিস্ট্যান্ট বলে আমরা যে ফি কোম্পানিতে ইনভেস্ট করেছিলাম সেখানে আজকে নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করা হয়েছে, সেখানে অনুষ্ঠান চলছে, সেখানে আপনাকে ইনভাইট করা হয়েছে, আপনি কি সেখানে যেতে চান? সিকির কোনো ইচ্ছা ছিল না সেখানে যাওয়ার, কিন্তু হঠাৎ সেটা পেয়ে ঝাংমিনের কণ্ঠ শুনে চমকে যায়। তারপর সে মনোযোগ দিয়ে দেখছিল লাইভটা, কিন্তু সেখানে সবাই রেগে চিৎকার করছিল। সেখানে থাকা লোকজন বলতে থাকে এই মহিলার তো অনেক মারাত্মক ভাইরাস আক্রান্ত, এই মহিলা এখানে কি করছে? সবাই তখন তাকে সেখান থেকে তাড়িয়ে দিতে চায়। একজন লোক বলে আমি তাহলে ঠিকই শুনেছি, এই মহিলা আগে কাজের লোক ছিল, শুধুমাত্র স্টাডিজ করাই এর উদ্দেশ্য, কোনো রকম যা আবিষ্কার করার ক্ষমতা এর নেই। তখন ঝাংদের কোম্পানির ম্যানেজার বলে কিন্তু গত 3 বছরে তিনি তো অনেক কিছুই আবিষ্কার করেছেন। লোকজন তখন বলে সেই সব উনি আবিষ্কার করেছেন তার প্রমাণ কি আছে? ওখানে সবাই রেগে গিয়ে বলতে থাকে একে এখনই এখান থেকে বের করা হোক যদি অনুষ্ঠান নষ্ট করতে না চান। আবার অন্য একজন বলে এরকম একজনকে চিফ গেস্ট হিসেবে আবার দাওয়াত দেওয়া হয়েছে, এটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? তখনই সেখানে সিকি চলে আসে আর সবার উদ্দেশ্যে বলে এখানে ওর কোনো দোষ নেই, আমার থেকে এই ভাইরাস ওর শরীরে গিয়েছে। তারপর সে গার্ডদের তদন্ত করতে বলে যে এই মুহূর্তে এসব কথা সবার মধ্যে কে ছড়িয়েছে তাকে খুঁজে বের করার। ফো তখন একটু ভয় পেয়ে যায়। ঝাংমিন সিকিকে বলে তুমি ভেবো না যে তুমি আমাকে সাহায্য করেছো বলে আমি তোমার কাছে থেকে যাব, আমার ফ্লাইট আছে, আমি এক্ষুনি চলে যাব। ঝাং চলে যাচ্ছিল, এমন সময় সিকি হার্ট অ্যাটাক করে অসুস্থ হয়ে পড়ে। ঝাং ছুটে এসে তাকে মেডিসিন দেয়। ডক্টর এসে চেক করে জানায় যদিও কিছুটা বিপদমুক্ত হয়েছে কিন্তু সে পুরোপুরি সুস্থ না, তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। এরপর ঝাংমিনও তার সাথে হসপিটালে চলে যায়। এরপর আবারও সিন শিফট হয়। দেখা যায় ঝাংমিন মানে ঝাংমিনের বাবার গাড়ির পেছনে ফুয়ো গিয়ে উঠে পড়ে আর তাকে জিজ্ঞেস করে তোমাকে আমি $5 মিলিয়ন দিয়েছিলাম, তারপরও কি করে তোমার মেয়ে এখানে ফিরে আসলো? এগুলোর মানেটা কি? ঝাংমিন বলে তুমি আমাকে যে টাকা দিয়েছিলে সেগুলো তো যথেষ্ট না, ধরো 1 বছরে $1 মিলিয়ন খরচ করলাম, তাহলে তো এখন তোমার নতুন করে টাকা দেওয়ার সময় হয়ে গেছে। ফুয়ো এবার একটু রেগে যায় আর বলে তুমি তো দেখছি খুব লোভী লোক, আগে তো বুঝিনি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আরেকটা ডিল করি,
এবার আমি তোমাকে আগের চেয়েও ডাবল টাকা দেব, কিন্তু এবার তুমি তোমার মেয়েকে পৃথিবী থেকেই সরিয়ে দেবে। অন্যদিকে হসপিটালে সিকিকে ডক্টর জানায় তাকে আর বাঁচানো যাবে না। তখন ঝাংমিন খুব কাঁদতে থাকে। সে এক পর্যায়ে নিজেকে কন্ট্রোল করতে না পেরে কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমি তোমাকে মরার আগ পর্যন্ত সত্যি ভুলতে পারবো না। সিকিরও তখন সেন্স ফিরে আসে। সে বলে, অবশেষে তুমি সত্যি কথাটা বললে। তারপর তারা বাসায় যায়। ঝাংমিন তার অনেক সেবা যত্ন করে, অনেক কিছু রান্না করে খাওয়ায়, তার অনেক খেয়াল রাখতে থাকে। যখন যা প্রয়োজন সবকিছু সে প্রোভাইড করতে থাকে। তারপর অফিসে সে দেখা করতে আসে। যখন ঝাংমিন অফিসে তার সাথে দেখা করতে আসে, তখন সিকি বলে, তুমি কি আজকে রাতে আমার সাথে ডিনার করবে? না বলো না প্লিজ, ধরে নাও এটা তোমার আর আমার একটা আবদার থাকবে, রোগীর কাছে ডাক্তারের আবদার। ঝাংই তাকে কথা দেয় যে সে তার সাথে অবশ্যই ডিনার করবে। এরপর দেখা যায় রাতে ডিনারের সময় সিকি তার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছিল, যে সে তাকে বলে, দেখুন যেভাবেই হোক আমার ড্রাগ টেস্টটা করতে হবে, আর আমি যে আর বেশি দিন বাঁচবো না এটা যেন ঝাংমিন কোনোভাবেই জানতে না পারে। ঝাং তখন অলরেডি ডিনার করতে চলে এসেছে, তাই সে শেষ কথাটা শুনে ফেলে। সিকি ঝাংয়ের দিকে তাকিয়ে মনে মনে ভাবে, এটাই হয়তো তোমার সাথে কাটানো আমার শেষ সময়। সে ঝাংমিনকে এঙ্গেজমেন্ট রিং পরিয়ে দিতে চায়। তখনই ঝাংমিনের কাছে তার বাবার ফোন আসে। সিকির কাছ থেকে একটু দূরে সরে গিয়ে ঝাংমিন ফোনটা রিসিভ করে আর তার বাবাকে বলে, তুমি কি এখন সিকির সাথে আছো? যেখানেই থাকো না কেন জলদি আমার কাছে চলে আসো, খুবই আর্জেন্ট। সিকি তোমার ক্ষতি করতে পারে, সে আমাকে মারার জন্য লোক পাঠিয়েছে। এই কথা শুনে তো ঝাংমিন সিকির উপর খুবই রেগে যায়। সে তার বাবার সব কথা সোজা মনে বিশ্বাস করে নেয়। ঝাংমিন বলে, আমি ভেবেছিলাম তুমি সত্যিই ভালো হয়ে গিয়েছো, কিন্তু না, তুমি আগের মতোই আছো। আমি তোমার মতো স্বার্থপর মানুষ পৃথিবীতে আর একটাও দেখিনি, আর হয়তো কখনো দেখাও হবে না। ঝাংমিন ভাবে সে তার বাবাকে মারধর করার কথা বলার পরেই বোধহয় তার কাছ থেকে লুকাতে চাইছে। ঝাং তখন রাগ হয়ে তার বাবার পাঠানো লোকেশনে চলে যায়, আর সিকি ডাইনিং রুমে সিক হয়ে লুটিয়ে পড়ে। পরের স্থানে দেখা যায় সিকি তার বাবার পাঠানো লোকেশনে গেলে দেখে ফো একটা চেয়ারে বসে আছে। ঝাং রেগে বলে, ও আচ্ছা, তাহলে এটা তুমি ছিলে। তখনই পেছন থেকে তার বাবা তার মাথায় আঘাত করে। সে প্রচণ্ড ব্যথায় কাতর হয়ে পিছনে ফিরে তাকায়, আর সে দেখতে পায় পেছনে তার নিজের বাবা দাঁড়িয়ে আছে। ঝাংমিন হঠাৎ করে ঘটনার আকস্মিকতায় তার বাবাকে দেখে প্রচণ্ড অবাক হয়ে যায়। তার মুখ থেকে কোনো একটা শব্দও বের হচ্ছিল না। ঝাংমিনকে চেয়ারের সাথে বেঁধে দেওয়া হয়। সে তার বাবাকে অবাক হয়ে জিজ্ঞেস করে, বাবা, তুমি না আমার বাবা? তুমি কেন ফোর সাথে হাত মিলিয়েছ? তার বাবা বলে, লাভের জন্য অনেক কিছুই জীবনে করতে হয়, সেটা বড় কথা না, আমি যে তোমাকে বাঁচিয়েছি সেটাই বড় কথা। ফো তখন বলে, তোদের জন্যই আজকে সিকির এই অবস্থা। তোর বাবা সিকির পরিবারকে হত্যা করেছে, সিকির শরীরে এই ভাইরাস হয়েছে। হঠাৎ করে ফু একটা ছুরি বের করে, আর তাকে আঘাত করতে চাইলে সে তার হাত ধরে ফেলে আর বলে, আমাকে মেরে কি লাভ আছে? তুমি ঝাংকে মারো, কারণ ওর হৃৎপিণ্ড সিকির কাজে লাগবে। ফু ঝাংমিনের কথা শোনার সাথে সাথে ছুরি দিয়ে সিকিকে আঘাত করতে চায়। তখনই সেখানে রিজি তার লোকজন নিয়ে হাজির হয়। ফু আর ঝাংমিনকে বেঁধে ফেলে। হঠাৎ করে ছুরি দিয়ে আঘাত করে বলে, তোকে আমি খুন করে তবেই মরব। সে ছুরি বের করে ঝাংমিনের উপর হামলা করে। ঝাংমিন ব্যথায় কাতরাতে কাতরাতে বলে, আমিও মরলে একা মরবো না, তোকে নিয়েই মরব। তারপর সেও ফুকে জোর করে টেনে নিয়ে যায়, আর একসাথে বিল্ডিংয়ে ঝাঁপিয়ে পড়ে মারা যায়। চোখের সামনে এসব দেখে ঝাংমিন সহ্য করতে পারে না। সে অঝরে কাঁদতে শুরু করে। সে বুঝতে পারে এতদিন সে শুধু সিকিকে ভুল বুঝে এসেছে। সে দৌড়ে হসপিটালে যেতে থাকে সিকির সাথে দেখা করার জন্য। এরপর দেখা যায় যে সিকির সেন্স ফিরলে তার অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করে, স্যার, আপনি কি আরেকটু অপেক্ষা করবেন? সিকি বলে, না, ঝাংমিন আসবে না, বুঝলে? আর আমিও আমার সিদ্ধান্ত আর বদলাবো না। আমার জন্য আজ ঝাংমিন অসুস্থ, তাই আমার হার্ট আমি তাকে দান করে দেব, আর সেই সাথে আমার সব সম্পত্তিও আমি ওর নামে করে দেব। এরপর ডক্টর আসে আর সিকিকে অপারেশন রুম নম্বর বলে যায়। ঝাংমিন প্রাণপণে দৌড়াচ্ছে আর কাঁদতে কাঁদতে বলছে, সিকি, তুমি কেন আমাকে বললে না যে আমার বাবা তোমার এত বড় ক্ষতি করেছে, অথচ তুমি প্রতিশোধ না নিয়ে আমাকে সবসময় সাহায্য করে গেছো? এভাবে আমাকে ঋণী বানিয়ে তুমি চলে যেতে পারো না। তখন সিকি হসপিটালে গিয়ে পৌঁছায়, আর সিকির কথা জিজ্ঞেস করলে ডক্টর বলে সে একদম সুস্থ আছে। ঝাংমিন তখন খুব খুশি হয়ে যায় যে তার ঔষধ কাজ করেছে। সে ল্যাবে চলে যায়। তখন তার কাছে ফোন আসে যে সিকিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার লোকেশন দেখাচ্ছে তোমার ইউনিভার্সিটির অডিটোরিয়ামে। ঝাংমিন তখন দৌড়ে সেখানে চলে যায়, কিন্তু সিকির অবস্থা তখন প্রায় মৃত। ঝাংমিন সিকির গলা জড়িয়ে ধরে কাঁদতে থাকে। হঠাৎ করেই সিকি কথা বলে উঠে বলে, তুমি তাহলে তোমার সব স্বপ্ন পূরণ করো, আমি তোমার জন্য এতটুকু করে যেতে পারলে খুশি থাকবো। তারপর সিকি কথা বলতেই ভুলে যায়। এরপরে সিন শিফট হয়। দেখা যায় আমাদেরকে 5 বছর পরে দৃশ্য দেখানো হচ্ছে। ঝাংমিন তার ইউনিভার্সিটিতে বক্তৃতা দিচ্ছে। সবাই তার কথা খুব মনোযোগ দিয়ে শুনছে। সে তার বক্তৃতায় অনেক কিছু তুলে ধরে, তার জীবন, তার পাস্টের কথা, তার ডিভোর্সের কথা, তার হারিয়ে যাওয়া স্বামী, পরবর্তীতে কার সাথে বিয়ে হয়েছিল। মোট কথা তার জীবনের অনেক মেমোরেবল ঘটনা সে সেখানে বলতে থাকে। এক পর্যায়ে নিজের জীবনের কথা বলতে বলতে তার সিকির কথা মনে পড়ে যায়। সে তখন অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। সামনে হাজারো দর্শক, আর তার সামনে ঝাংমিন দাঁড়িয়ে একটা ইমোশনাল বক্তব্য দিচ্ছে।
দৃশ্যটা খুব বেশি হার্টিং ছিল। সে বলে, আপনাদের সাথে একটা কথা বলতে চাই। আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, আপনাদের সবার সামনে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি। আপনাদের সবার কাছে আমি একজন সম্মানিত ব্যক্তি হয়ে উঠেছি শুধুমাত্র একজন মানুষের জন্য। একজন মানুষই ছিল যে আমাকে আজ এত দূর আসতে সাহায্য করেছে, আর সে হচ্ছে আমার প্রাক্তন স্বামী সিকি। ও আমার সাথে যদি না থাকতো তাহলে কখনোই আমার সব স্বপ্ন পূরণ হতো না। এসব কিছু বলে অনুষ্ঠান থেকে বিদায় নিয়ে সে চলে আসে। ঠিক তখন সেখানে ভার্সিটি তাদের প্রথম দেখা হয়েছিল সেখানে যায়। সে তখন সেখানে বসে থাকে আর বলে, 5 বছর হয়ে গেছে, কিন্তু এখনও মনে হচ্ছে সবকিছু আমার চোখের সামনে ভাসছে। তখনই সেখানে হঠাৎ করে সিকি চলে আসে আর ঝাংমিনকে বলে, সরি তোমাকে এতক্ষণ ওয়েট করিয়েছি, চলো এখন যাওয়া যাক। সিকি ভার্সিটির করিডোর দিয়ে যখন হাঁটছিল তখন সে একটা বোর্ডের সামনে এসে দাঁড়িয়ে যায় যেখানে ঝাংমিনের ছবি লাগানো ছিল। সেই ভার্সিটির স্বনামধন্য স্টুডেন্ট বলে। তখন ভার্সিটির কিছু মেয়েরা সিকিকে ঘিরে ধরে। একজন জিজ্ঞেস করে, আচ্ছা আপনি কি সিঙ্গেল? অর্থাৎ সিকি খুবই হ্যান্ডসাম ছিল, তাকে দেখে অনেক মেয়েরা পাগল হয়ে যায়, আর তাই সে যদি সিঙ্গেল হয় তাহলে সে মেয়েরা তাকে বিয়ের প্রপোজাল দিবে। এজন্যই তাকে সবাই জিজ্ঞাসা করতে থাকে যে সে ম্যারিড কিনা। তখনই ঝাংমিন এসে সিকির হাত জড়িয়ে ধরে আর বলে, না না, এই ছেলেটা একদমই সিঙ্গেল না, তার ওয়াইফ আছে, আর দেখুন আমি তার সেই প্রাউড ওয়াইফ। সিকি এসব কথা বলে হেসে ফেলে। মেয়েগুলো মনে মনে ক্ষুব্ধ হয়ে চলে যায়। আর সিকি তখন ঝাংমিনকে বলে, তুমি তো দেখছি খুবই জেলাস। আর ঝাংমিন বলে, হব না, একটা মাত্র হাজব্যান্ড আমার। অর্থাৎ শেষের পর্যায়ে আমাদের দেখানো হয় সিকি আসলে মারা যায়নি, বরং ঝাংমিন আর সিকি একসাথেই আছে। তারা তাদের সুন্দর জীবনটা নতুনভাবে উপভোগ করছে, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে। আর এভাবেই এই অসাধারণ একটা সিনারিওর মধ্য দিয়ে আজকের এই সুন্দর ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। যদিও এখানে সিকি মরে গিয়েছিল ভেবে অনেকেই কষ্ট পেয়েছিলেন, কিন্তু শেষের টুইস্টটা আপনাদের কাছে কেমন লাগলো জানিয়ে রাখবেন। তো আজকের ড্রামাটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এরকম আরও সুন্দর সুন্দর ড্রামা দেখার জন্য, পরবর্তী ভিডিওটি যাতে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আপনাদের কোনো পছন্দের ড্রামা থাকলে জানিয়ে যেতে পারেন কমেন্ট বক্সে। চেষ্টা করব আপনাদের পছন্দ মতো ড্রামা নিয়ে আবারও হাজির হতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।